আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশন অর্থাৎ যুগজীকরণ ক্লাসের শুরুতেই স্মরণ করছি দুইজন মহাগণিতবিদ স্যার আইজ্যাক নিউটন আর গটফ্রেড লিবনিজ। এই দুইজনেই মৌলিকভাবে আলাদা সপ্তদশ শতাব্দীতে এই যুগজীকরণের মূলনীতি নিয়ে আলোচনা করেছিল। তো শুরু করা যাক। আমি এখানে দুইটা সমীকরণ লিখে রেখেছি। এই সমীকরণ দুইটা দিয়ে বুঝবো আমরা যুগজীকরণ জিনিসটা কি আলাদাভাবে। y = x এই সমীকরণটা যদি আমি গ্রাফে আঁকতে চাই তাহলে মূল বিন্দুগামী একটা মাঝখান দিয়ে সরলরেখা হবে, কারণ x এর যে মান দেব y এর সেই মান পাবো। মানে x এর মান 1 হলে y এর মান 1, x এর মান 2 হলে y এর মান 2। দ্যাট মিন এই রেখাটাকে বোঝাচ্ছে। আর x = 4 এই রেখাটাকে যদি আমি আঁকতে চাই তাহলে এটা দেখতে বোঝা যাচ্ছে যে এটা y অক্ষের সমান্তরাল একটা রেখা, যেটা 4,0 বিন্দু দিয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এই দুটো যদি সমাধান করি তাহলে এই রেখা দুইটার ছেদ বিন্দু পেয়ে যাব। ছেদ বিন্দু মানে এই দুটোর এই রেখা দুইটার সমাধান। মানে x এর মান এখানে যদি 4 হয় তাহলে y এর মানও 4। এই বিন্দুটা কিন্তু 4,0। আচ্ছা, তাহলে আমি এই সমীকরণ দুইটা গ্রাফে একটু এঁকে দেখাইছি, কারণ এই রেখাটা আর এই রেখাটা x অক্ষের সাথে একটা ত্রিভুজ তৈরি করেছে। আমি এই ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে এই ত্রিভুজটাকে আমি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কতগুলো হবে? অসংখ্য হবে। আচ্ছা, অসংখ্য হলে এগুলো কিন্তু খুবই ছোট ছোট হবে। যাই হোক, এখান থেকে একটা আমি জুম করে নিয়ে আসলাম। মানে এখান থেকে একটা নিয়ে এসে আমি সেটাকে জুম করে বড় করে দেখাচ্ছি। এই দিক বরাবর এটাকে আমি dx লিখলাম, কারণ x অক্ষ বরাবর এটা খুবই ক্ষুদ্র, এই কারণে এটাকে লিখলাম dx, বলতে খুবই ক্ষুদ্র বোঝাচ্ছে। আর এইটা কিন্তু পুরোটাই আছে, এইটা y লিখলাম। আচ্ছা, এই দুটো যদি গুণ করি তাহলে কি পাবো? y dx, মানে এইটুকুর ক্ষেত্রফল পাবো। আচ্ছা, তাহলে y dx এটা একটা অংশের ক্ষেত্রফল। এখন এই চিহ্নটা হচ্ছে ইংরেজি সাম, অর্থাৎ সমষ্টি। এইটার প্রথম অক্ষর এস কে ইন্ডিকেশন অর্থাৎ এই চিহ্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই চিহ্নটা অ্যাকচুয়ালি সাম মানে যোগ বোঝাচ্ছে। কেমন যোগ বোঝাচ্ছে? যে 0 থেকে 4 পর্যন্ত, মানে এই যে 0 থেকে 4 পর্যন্ত এরকম যতগুলো এরকম স্লাইড তৈরি হবে, মানে যতগুলো এরকম অংশ হবে সবগুলো কি করবে? এটা যোগ করে ফেলবে। আচ্ছা, তাহলে যোগ করলে কি হয় আমরা সেটা একটু দেখি। তো এই y এর মানটা আমি এই সমীকরণ থেকে বসিয়ে দিতে পারি। x dx এই লিমিটটা এরকমই থাকবে। আর এইটা যোগজীকরণ করার নিয়ম আমরা এখনো শিখি নাই। তো এখানে x এর পাওয়ার আছে 1, এই পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ হবে, তাহলে কত? 2, টোটাল পাওয়ার দ্বারা ভাগ। আর এই লিমিটটা যেভাবে আছে ওইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দেব। আচ্ছা, এবার লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে উপরের লিমিট মাইনাস নিচের লিমিট। তাহলে আমি কত পাচ্ছি? 4/16/8। তাহলে কি দাঁড়ালো? এখান থেকে এখান পর্যন্ত যতগুলো স্লাইড পেলাম সবগুলো স্লাইডের যোগফল কিন্তু আমরা পেয়ে গেছি। সবগুলো স্লাইডের যোগফল মানে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু 8। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল 8 কিনা আমরা একটু চেক করে দেখি। যে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে ভূমি 4, উচ্চতা 4, সামনে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তার মানে এর ত্রিভুজের ক্ষেত্রফল 8। আমরা এই যোগজীকরণ পদ্ধতি বের করে দেখলাম ক্ষেত্রফল 8, এমনিতেও দেখলাম 8। তো এমনিতেই তো ক্ষেত্রফল বের করতে পারছি, এত কাহিনী করার কি দরকার ছিল, বা এইটা আসলে কেন ব্যবহার করব? তো এইটা ব্যবহার করার উদ্দেশ্য একটাই, যে আমি এটার শেপ জানি, অর্থাৎ এটা একটা ত্রিভুজ আকৃতি, তার ক্ষেত্রফলের সূত্র জানি। কিন্তু এটা যদি এরকম আঁকা বাঁকা হতো তাহলে কিন্তু এটার কোনো সূত্র পেতাম না এটা ক্ষেত্রফল বের করার জন্য। তখন কিন্তু এই যোগজীকরণ পদ্ধতিতে আমি এটার টোটাল ক্ষেত্রফলটা বের করতে পারতাম। কি করে? এটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিতাম, সেই ভাগ করে নেওয়ার পর সবগুলোকে যোগ করতাম, টোটাল ক্ষেত্রফল বের হয়ে গেল। তো এই যোগজীকরণ তৈরি হওয়া মানে পৃথিবী 50 বছর
এগিয়ে যাওয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। যোগজীকরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট যোগজ আর একটা অনির্দিষ্ট যোগজ। আমি যেটা করালাম এর আগে সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজ, মানে লিমিট দেওয়া আছে এত থেকে এত পর্যন্ত, আর যদি লিমিটটা না দেওয়া থাকতো তাহলে সেটাকে বলা হতো অনির্দিষ্ট যোগজ। আচ্ছা, তাহলে যোগজীকরণ কিভাবে করতে হয় আমরা সেইটা এবার একটু খেয়াল করব। সাপোজ এক্স স্কোয়ারকে যদি আমি যোগজীকরণ করি তাহলে কি হচ্ছে, এক্স এর পাওয়ার যা আছে তার সাথে এক যোগ হবে এবং টোটাল পাওয়ার দ্বারা ভাগ হবে, এর সাথে একটা সি যোগ হবে। এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, কারণ এখানে কিন্তু লিমিট দেওয়া নেই। আচ্ছা, তো এইটা কিভাবে হচ্ছে আমরা একটু খেয়াল করি। যোগজীকরণ আর অন্তরীকরণ একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া। কিভাবে বিপরীত প্রক্রিয়া, যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, একে যদি আমি ডিডিএক্স করি অর্থাৎ অন্তরীকরণ করি তাহলে কি পাই, 5x টু দি পাওয়ার 4। তাহলে একে যোগজীকরণ করি 5x টু দি পাওয়ার 4, একে যদি আমি যোগজীকরণ করি তাহলে পাবো, এই 5 তো কনস্ট্যান্ট, এটা সামনে থাকে, কেন সামনে থাকে সেটা আমরা একটু পরে দেখব, যে x এর পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ আর টোটাল পাওয়ার দ্বারা ভাগ প্লাস সি, এটা যদি কেটে যায় x টু দি পাওয়ার 5। তার মানে x টু দি পাওয়ার 5 কে যদি অন্তরীকরণ করি তাহলে 5x টু দি পাওয়ার 4 পাওয়া যাচ্ছে, আবার 5x টু দি পাওয়ার 4 কে যদি আমি যোগজীকরণ করি তাহলে আবার x টু দি পাওয়ার 5 পাওয়া যাচ্ছে। তাহলে একটা আরেকটা বিপরীত প্রক্রিয়া, খুবই সুন্দর বিষয়। আর এখানে এই যোগজীকরণ করার সময় শেষে একটা সি দিচ্ছি অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে, এখানে আমি সি দিয়েছি। কেন সি দিয়েছি, এটার নাম সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। তো এটা কেন দিচ্ছি আমি এটা এখানে একটু দেখিয়ে দেই, যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 প্লাস 4, একে যদি করি তাহলে কিন্তু 5x টু দি পাওয়ার 4 হবে, কারণ 4 এর ডিডিএক্স করলে 0 হয়। আর যোগজীকরণ করার আগে ডিফারেন্সিয়েশনটা করা ভালো। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে 5x টু দি পাওয়ার 4 পাওয়া যাচ্ছে, আবার x টু দি পাওয়ার 5 প্লাস 4 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমি আগেরটাই পাচ্ছি। কিন্তু এখানে যে একটা 4 ছিল, আমি যখন x টু দি পাওয়ার 5x টু দি পাওয়ার 4 কে যোগজীকরণ করব তখন কিন্তু x টু দি পাওয়ার 5 পাবো। তাহলে এইটা করলেও 5x টু দি পাওয়ার 4, এইটা করলেও 5x টু দি পাওয়ার 4, কিন্তু একে যদি আমি ব্যাকে নিয়ে আসি তাহলে কিন্তু সবসময় এইটা পাচ্ছি, এই 4টা কিন্তু পাচ্ছি না। এই কারণে এর সামনে একটা প্লাস সি দেব, যাতে করে সি এর মানটা এইটার ক্ষেত্রে 0, এইটার ক্ষেত্রে সি এর মানটা হচ্ছে 4। আশা করি বোঝা গেছে যে এই ধ্রুবকটা 0 হয়ে যায়, এই ধ্রুবকটার মান সমান হওয়ার জন্য আসলে এখানে সিটা দেওয়া হয়, এই কারণে এই সিটার নাম হচ্ছে সমাকলন ধ্রুবক। আশা করি এটা বুঝতে পারছো। একটা বিষয় ক্লিয়ার হচ্ছে, যোগজীকরণ আর অন্তরীকরণ একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া। আচ্ছা, আমরা এবার কিছু যোগজীকরণ করার জন্য সূত্র খেয়াল করব। এক্স টু দি পাওয়ার এন কে যদি আমি ডিডিএক্স করি তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আমি দুটো তুলনা করে লিখবো তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এক্স টু দি পাওয়ার এন কে যদি আমি যোগজীকরণ করি তাহলে পাওয়ার যা থাকবে তার সাথে এক যোগ টোটাল পাওয়ার দ্বারা ভাগ, ডিডিএক্স অফ আমি যদি ই টু দি পাওয়ার এম এক্সকে করি তাহলে ই টু দি পাওয়ার এম এক্সে হয় আর এক্স এর সহগ দ্বারা গুণ হয়। আর এখানে কি হবে, ই টু দি পাওয়ার এম এক্সকে যদি আমি যোগজীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার এম এক্সে হবে এক্স এর সহগ দ্বারা ভাগ হবে, এটা যা হবে এটা তার উল্টোটা। ডিডিএক্স অফ লন এক্স এর যদি আমি ডিডিএক্স করি তাহলে 1/x পাবো, আবার 1/x এর যদি আমি যোগজীকরণ করি তাহলে কি পাবো, লন এক্স পাবো। সবগুলো শেষে একটা সি দিতে হবে অবশ্যই, কারণ এটা অনির্দিষ্ট যোগজ। নির্দিষ্টর ক্ষেত্রে সিটা দিতে হবে না, কারণ নির্দিষ্টর ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারি যে আসলে মানটা কত হচ্ছে। ডিডিএক্স অফ
সাইন এক্সকে করলে কজ এক্স হয়, তাহলে নিশ্চয়ই কজ এক্সকে করলে সাইন এক্স হবে। তো এখানে এই চিহ্নটা আর এই ডিএক্স এই দুটো মিলে আসলে এটার চিহ্ন হিসাব করব, এই মাঝখানে যেটা থাকবে এটার ক্যালকুলেট করব। ডিডিএক্স অফ কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্সকে করলে, তাহলে কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স পাচ্ছি, মাইনাস সাইন এক্সকে করলে কজ এক্স পাবো, তাহলে সাইন এক্সকে করলে মাইনাস এই পাশে চলে আসছে, তার মানে মাইনাস কজ এক্স। ডিডিএক্স অফ টেন এক্সকে করলে সেক স্কোয়ার এক্স হয়, তাহলে নিশ্চয়ই সেক স্কোয়ার এক্সকে করলে আমি কি পাবো, টেন এক্স পাবো। ডিডিএক্স অফ কট এক্সকে করলে কোসেক স্কোয়ার এক্স, আর এখানে কোসেক স্কোয়ার এক্সকে করলে মাইনাস কট এক্স, সবগুলো শেষে একটা প্লাস সি হবে। আচ্ছা, প্রথম দিকের গুলো আমি মুছে দিচ্ছি। ডিডিএক্স অফ সেক এক্সকে করলে সেক এক্স টেন এক্স হবে, আর সেক এক্স টেন এক্সকে যদি আমি ইন্ডিকেশন করি তাহলে নিশ্চয়ই সেক এক্স হবে। ডিডিএক্স অফ কোসেক এক্সকে করলে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কোসেক এক্স কট এক্সকে করলে মাইনাস কোসেক এক্স হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি কিছু ধারাবাহিক সূত্র। আর আরও অঙ্কগুলো সহজ করার জন্য আরও কিছু সূত্র, যেমন রুট ওভার এক্সকে যদি আমি ডিডিএক্স করি তাহলে কত হবে, 1/2 রুট এক্স। রুট এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/2 রুট এক্স হয়, তাহলে 1/2 রুট এক্সকে যদি আমি যোগজীকরণ করি তাহলে কি হবে, রুট এক্স। আচ্ছা, এবার আমরা যোগজীকরণের বৈশিষ্ট্য শিখব। যোগজীকরণের বৈশিষ্ট্য আমি দুটো লিখে রেখেছি, দুইটা বৈশিষ্ট্য। এখানে হচ্ছে ইন্ডিকেশন অফ এফ অফ এক্স প্লাস মাইনাস দিয়ে যদি এখানে একটা ফাংশন এখানে আরেকটা ফাংশন, দুটো ফাংশন যদি থাকে তখন এফ অফ এক্স ডিএক্স নিলে এটা আলাদা করে করব, প্লাস মাইনাস যাই হোক না কেন জি অফ এক্স দিয়ে ডিএক্স দিয়ে আলাদা, মানে আলাদা আলাদা করে করতে পারবো, মানে বন্টন বিধি অ্যাকচুয়ালি মেনে চলবে। আর এইটা হচ্ছে এখানে যদি একটা কনস্ট্যান্ট কোন অবস্থায় থাকে সেই কনস্ট্যান্টটা আমি বাইরে রেখে দিতে পারবো, সমস্যা নেই, ওই বাকিটুকুর ক্যালকুলেশন করতে পারবো। তো এইটার এক্সাম্পল বোঝানোর জন্য আমি এখানে দুইটা এক্সাম্পল রেখেছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এইটার ক্ষেত্রে আমি এখন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিএক্স, তাহলে এটা যদি করি তাহলে কত হবে, x³/3, আর এটা যদি করি তাহলে x²/2 প্লাস সি। আর এইটার ক্ষেত্রে কি হবে, তাহলে 5 সামনে আসবে, x² ডিএক্স, তাহলে 5 x² করলে x³/3 প্লাস সি। অর্থাৎ যদি গুণ অবস্থায় থাকে, এর আগেও আমরা দেখলাম যে 5 থাকলে সেটা গুণ অবস্থায় যদি থাকে তাহলে সেটা আমরা বাইরে রেখে দিতে পারি। তাহলে যোগজীকরণের বৈশিষ্ট্যটা আশা করি বোঝা গেল। এবার আমরা কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আমি এই টাইপের অঙ্কগুলো সবগুলো কি করব, যদি এরকম অবস্থায় থাকে তাহলে এগুলো ফাংশনগুলো গুণ করে আলাদা আলাদা সাইজ করে নেব। কীরকম সাইজ, এক্স দ্বারা যদি গুণ করি তাহলে এটা এক্স এর পাওয়ার হাফ, রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, তাহলে হাফ, আর এখানে এক্স এর পাওয়ার 1, হাফ আর 1 যোগ করলে কত হয়, 1.5 মানে কত, 3/2। আচ্ছা, তাহলে আমরা আগে শিখলাম যদি দুইটা যোগ অবস্থায় থাকে তাহলে আলাদা আলাদা, বিয়োগ থাকলেও কিন্তু আলাদা আলাদা। তাহলে এক্স কে করলে x²/2, আর এক্স এর পাওয়ার যা আছে এর সাথে যদি আরও 1 যোগ করি তাহলে এক্স এর পাওয়ার 1.5 আর 1 যোগ 2.5 মানে 5/2। আচ্ছা, এইটা যদি করি তাহলে সাইজ করে নিতে হবে। কিভাবে সাইজ করব, এটা কিন্তু এক্স এর পাওয়ার, এক্স এর ঘনমূল মানে এক্স এর পাওয়ার 1/3, এখানে যত থাকবে 1/, তত হবে। তাহলে 5 ইন্টু এক্স এর পাওয়ার 1/3, তার মানে এই 4 মাইনাস 1/3, এটা যদি এইটার নিচে দিই তাহলে এরকম হবে। তাহলে 4 ইন্টু এক্স এর পাওয়ার 2 মাইনাস 1/3 প্লাস 3 ইন্টু
এটা যদি এইটার নিচে দেই তাহলে হবে এক্স এর পাওয়ার এরকমটা হবে। আচ্ছা, তাহলে আর একটু সাইজ করে ফেলি। তাহলে 3 4 12 মানে এক্স এর পাওয়ার 11/3, 4 ইন্টু এক্স এর পাওয়ার 3 2 6 মানে 5/3 প্লাস 3 ইন্টু এক্স এর পাওয়ার -1/3। তাহলে এই 5 গুণ অবস্থায় আছে, এই সবগুলো শেষে আমার ডিএক্সটা তো অবশ্যই থাকবেই। আচ্ছা, তাহলে এই 5 কনস্ট্যান্ট সামনে থাকলো, তাহলে এক্স এর পাওয়ার তার সাথে 1 যোগ, তাহলে এক্স এর পাওয়ার 1 যদি যোগ করি তাহলে 3 1 3 14/3 টোটাল পাওয়ার দ্বারা ভাগ, প্লাস 4 কনস্ট্যান্ট এক্স এর পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ, মানে এক্স এর পাওয়ার 5 আর 3 8/3 প্লাস 3 ইন্টু এক্স এর পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ। 1 যদি যোগ করি তাহলে 3 অক্ষে 3 মানে এটা 2/3 হবে, আর টোটাল পাওয়ার দ্বারা ভাগ হবে, প্লাস সি। এই যেটা পেলাম সেটাই অ্যান্সার। তো এখানেও একটা অঙ্ক তুলে রেখেছি, এটাও সহজ। এক্স এর পাওয়ার -12 সাইজ করে নেব। তাহলে এক্স এর পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ, যোগটা আমি এর আগে একবারে করে দিলাম, তোমরা এইভাবে আলাদা আলাদা করে নিতে পারো। তাহলে এক্স এর পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ, টোটাল পাওয়ার দ্বারা ভাগ, প্লাস সি। এটা অ্যান্সার। টাইপ 2 অঙ্কগুলো এই যে এরকম যদি ত্রিকোণমিতিক আকার থাকে তাহলে এগুলোকে সূত্রের মাধ্যমে সাইজ করে নেব। কেমন সাইজ? যেটাকে আমরা সহজেই করতে পারবো। যেমন 1 + cos 2x, এটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x। আবার এটাকে লিখতে পারি আমি হাফ ইন্টু 1/cos স্কয়ার x dx। তাহলে হাফ তো কনস্ট্যান্ট, তাহলে cos স্কয়ার x ইকুয়াল টু মানে 1/cos স্কয়ার x sec স্কয়ার x লিখতে পারি। তাহলে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার পাওয়া যেত? tan x কে, তার মানে sec স্কয়ার x কে করলে tan x পাওয়া যাবে। তো এই সূত্রটা মনে না থাকলে খেয়াল করব যে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়। tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়, তাহলে যেহেতু উল্টো sec স্কয়ার x কে করলে tan x পাওয়া যাবে, সহজ হিসাব। আর 1 - cos 2x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x। ইন্ডিকেশন চিহ্ন তো দেওয়াই আছে। আচ্ছা, তাহলে √2 আর এটা আলাদা করে আমি sin x লিখতে পারি। তাহলে √2 সামনে চলে আসলো, sin x কে করলে -cos x, তাহলে মাইনাসটা সবার সামনে দেই, cos x প্লাস c। আর এরকম টাইপ কিছু অঙ্ক থাকবে, এটা করব কি, নিচে যে টার্মটা থাকবে তার বিপরীত টার্ম দ্বারা লবহরকে গুণ করব। 1 স্কয়ার sin স্কয়ার x, নিচে যা আছে তার বিপরীত টার্ম দ্বারা লবহরকে গুণ করেছি। তাহলে এটা হচ্ছে 1 প্লাস sin x, নিচেরটা 1 - sin স্কয়ার x মানে কি cos স্কয়ার x। 1/cos স্কয়ার x মানে sec স্কয়ার x, আবার sin x বাই cos স্কয়ার x মানে এটাকে লেখা যাবে sec x tan x। তাহলে sec স্কয়ার x কে যদি আমি যোগজীকরণ করি তাহলে কি পাবো? tan x পাবো, আর sec x tan x কে করলে sec x পাবো। ভালো করে খেয়াল করি, আমার মনে নেই যে sec স্কয়ার x কে করলে কি হবে, তাহলে আমি উল্টোটা চিন্তা করব যে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়। একইভাবে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাওয়া যায়। sec x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু sec x tan x পাওয়া যায়, তাহলে একে যোগজীকরণ করলে এটা পাওয়া যাবে, খুবই সহজ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট সূত্র বলতে ভুলে গেছিলাম, ddx অফ ax, যদি ax কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? ax এ হয় ln a দ্বারা গুণ হয়, তাহলে ax কে যদি আমি যোগজীকরণ করি তাহলে ax এ হবে ln a দ্বারা ভাগ হবে। এরকম একটা एग्जांपल দেখি যে 3 প্লাস e⁻²x, তাহলে 3 মানে এটা a, তার মানে 3x এ হবে ln 3 দ্বারা ভাগ হবে, আর e⁻²x করলে e⁻²x এ হয় 2 দ্বারা ভাগ হয়। এটা আমরা এই সূত্রে লিখে দিয়েছিলাম আগেই। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। 1 কে যদি আমি যোগজীকরণ করি তাহলে কি পাবো? খেয়াল করি যে ddx অফ x কে করলে 1 হয়, তাহলে নিশ্চয়ই
1 কে করলে x হবে, কনস্ট্যান্টকে ddx করলে পেতাম কি 0, 0 কে করি তাহলে কি পাবো, একটা কনস্ট্যান্ট পাবো।